আজকের ক্লাসে আমরা চাপের সাথে কিভাবে তাপমাত্রা সম্পর্কিত এই ব্যাপারগুলো দেখতে যাচ্ছি। তো তুমি স্ক্রিনে সম্ভবত এই মুহূর্তে একটি গ্যাস লাইটের ছবি দেখতে পাচ্ছ। তো আমরা আজকে এটা এক্সপ্লেন করবো যে এটা গ্যাস লাইটকে কিভাবে ফাটানো যায়। ওকে, তো চলো আমরা প্রথমে আগে বেসিকটা ডেভেলপ করি, তারপর আমরা আস্তে আস্তে মানে এই টপিকের একটু গভীরে প্রবেশ করবো, কেমন? তো সর্বপ্রথমে যে জিনিসটা না বলেই নয় সেটা হলো যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নেয় একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে রেনোর একটা সূত্র আছে যাকে আমরা চাপীয় সূত্র বলে জানি। ওকে, তো দেখো রেনোর এই সূত্রটা 1842 সালে, মানে আজ থেকে প্রায় অ্যারাউন্ড 100 সামথিং বছর আগে, অ্যারাউন্ড 200 বছর অলমোস্ট বলতে পারো, এই চাপীয় সূত্রটা আবিষ্কার হয়। তো এই চাপীয় সূত্রে মূলত আয়তন যদি স্থির থাকে, আমি প্রথমে বলেছিলাম যে পিভিটি এর মধ্যে যে কোনো একটাকে স্থির রেখে তুমি বাকি দুইটার মধ্যে সম্পর্ক ডেরিভেশন করতে পারো। তো চাপীয় সূত্র মানে হলো যে আয়তনটা বা ভি কে তুমি যদি স্থির রাখতে পারো তাহলে প্রেসারের সাথে টেম্পারেচারে কেমন সম্পর্ক, অর্থাৎ চাপ এবং তাপমাত্রার কেমন সম্পর্ক, এটি মূলত চাপীয় সূত্রের সাহায্যে প্রকাশিত হয়। তো সূত্রটা খানিকটা চার্লসের সূত্রের সাথে মিল আছে। ওকে, সূত্রটা কেমন ছিল একটু চলো আমরা দেখে ফেলি বিবৃতিটা। যে স্থির আয়তনে আয়তন স্থির রাখতে হবে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ এটি ঠিক চার্লসের সূত্রের মতনই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে প্রেসারের যে মান 0 ডিগ্রিতে ছিল, ওকে, এটাকে আমরা যদি পি নট চিন্তা করি, যেটা আমি একটু পরে ধরবো, যে 0 ডিগ্রিতে মনে করো বললাম পি নট, তাহলে প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য আমাদের চাপের পরিমাণ এই যে পি নটের 273 ভাগের 1 ভাগ করে কি বলতো বৃদ্ধি পেতে থাকবে। মানে পি নট যদি আমার 0 ডিগ্রিতে হয়, 1 ডিগ্রিতে যদি তুমি হিসাব করো সেটা হবে এই যে এইটুকু পরিমাণ বেশি। 2 ডিগ্রির জন্য যদি হিসাব করো এর 2 গুণ বেশি হবে। অর্থাৎ আমি যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চিন্তা করি ঠিক চার্লসের সূত্রের মতন, আর এটা যদি তোমার বুঝতে একটু অসুবিধা হয় তুমি চার্লসের সূত্রের প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারো। অর্থাৎ থিটা তাপমাত্রায় আমি যদি কোনো গ্যাসের চাপ হিসাব করি তো সেটা হবে 0 ডিগ্রিতে যে পরিমাণ চাপ ছিল তার সাথে একটু চাপ বেশি। কতটুকু চাপ বেশি যোগ হবে সেটা হলো এই দেখো পি নট বাই 273 এর সাথে থিটাকে গুণ করে রাখা আছে। অর্থাৎ 1 ডিগ্রির জন্য যদি বৃদ্ধি পায় পি নট বাই 273, তাহলে থিটা ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে পি নট বাই 273 ইন্টু থিটা। দেখো আমাদের থিটা কিন্তু এখানে গুণ আকারে আছে, লক্ষ্য করছো? আচ্ছা, এখন দেখো আমি যদি এটাকে একটু লসাগু করি আগের মতন, তাহলে পি থিটার মান দাঁড়াবে হলো 273 হচ্ছে আমাদের লসাগু। তো লসাগু করার পর উপরে পাওয়া যাবে থিটা প্লাস 273। ওকে, তো আমি এটাকে বিস্তারিত যাচ্ছি না, বিকজ এটা আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো পি নট বাই 273 যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো আমাদের এখানে যে রাশিটা থাকবে সেই রাশিটা হচ্ছে আমাদের থিটা প্লাস 273, এই যেটা। তো থিটা প্লাস 273কে কি বলা হয়? কেলভিন তাপমাত্রা, যেটাকে আমরা ক্যাপিটাল টি এর সাহায্যে আঁকা দিয়ে থাকি। তার মানে হলো আমরা এর পরবর্তী লাইনটা লিখতে পারবো যে পি থিটা মানে থিটা তাপমাত্রার চাপ ইকুয়াল টু পি নট বাই 273 ইন্টু কেলভিন টেম্পারেচার। আর যেহেতু বুঝতেই পারছো যে এই মানটা একটা ধ্রুবক, এই জন্য তুমি এটাকে যদি বাদ দিয়ে ফেলো তখন কিন্তু একটা চমৎকার সমানুপাতিক সম্পর্ক বলা যেতে পারে। অর্থাৎ প্রেসার তাপমাত্রার সাথে সমানুপাতিক, পি সমানুপাতিক টি। যত বেশি টেম্পারেচার বাড়বে প্রেসার তত বেশি বাড়বে, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে আয়তন কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। তখনই আমি বলতে পারবো যত টেম্পারেচার বেশি প্রেসারের মানও তত বেশি। তো এটাকে সামারাইজ করলে এমন দাঁড়ায় যে স্থির আয়তনে, কথাটা খেয়াল করো, এই যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তো এটাকে আমরা রেনোর, এই যে সায়েন্টিস্টের নাম হচ্ছে রেনো, এটাকে ইংলিশে উচ্চারণ করলে রেনল্ট হয় আর কি, আসলে রেনো তার চাপ সূত্র বলা হয়। তাহলে দেখো পি যদি টি এর সাথে সমানুপাতিক হয়, তো এটা আমরা আগেও পড়েছিলাম, তাহলে পি ওয়ান ইকলস টু বলা যাবে কে ইন্টু টি ওয়ান, আর পি টু ইকলস টু বলা যাবে কে ইন্টু টি টু। পি ওয়ান আর পি টু কি জিনিস? পি ওয়ান হচ্ছে, খেয়াল করো, যে টি ওয়ান তাপমাত্রার জন্য প্রেশার, আর পি টু মানে হলো, এটা খেয়াল করতে হবে,
যে T2 টেম্পারেচারের জন্য প্রেশার। ক্লিয়ার? তো T1 এর জন্য P1 আর T2 এর জন্য যদি P2 হয়, আমরা তাহলে মনে হয় এইরকম একটা ফর্মুলা লিখতে পারবো। এই দুটাকে যদি ভাগ করা হয়, তাহলে বাম দিকে দেখো থাকবে P1/P2 আর ডান দিকে থাকবে হলো T1/T2। তো এটাকে তুমি চাপের সূত্র হিসাবে চিন্তা করতে পারো। ক্লিয়ার? অর্থাৎ আমি তাপমাত্রা বাড়াই বা কমাই, ওই অনুপাতে আমাদের প্রেশারের মানও কমবে বা বাড়বে। কিন্তু আমি আবার বলছি, এই টেম্পারেচার মানে কিন্তু সেলসিয়াস টেম্পারেচার না। সেলসিয়াস টেম্পারেচার যা আছে থিটা, এর সাথে কি করতে হবে বলতো? ওই যে চার্লসের সূত্র শিখিয়েছিলাম, 273.16 যোগ করতে হবে। যোগ করে যে মানটা পাওয়া যাবে, এই তাপমাত্রার সাথে হচ্ছে আমাদের প্রেশার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা এবং প্রেশার এর সম্পর্ক যখন আমি বলছি, তখন তাপমাত্রাটা কিন্তু অবশ্যই কেলভিন তাপমাত্রা। ক্লিয়ার? তো সমানুপাতিক সম্পর্ক মানে এটা তুমি অবশ্যই অবগত আছো, যেটা একটা সরলরৈখিক সম্পর্ক নির্দেশ করে, যে টেম্পারেচার যদি আমরা দ্বিগুণ করি, প্রেশারের মানও দ্বিগুণ হয়। অর্থাৎ এটাকে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা হিসাবে চিন্তা করতে পারি। কিন্তু আমাদের এই গ্রাফটার দিকে একটু খেয়াল করো। এই গ্রাফটা দেখো, আমার এক্স অক্ষ বরাবর সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে। ওকে, সেলসিয়াস টেম্পারেচার। আর ওয়াই অক্ষে দেওয়া আছে কিন্তু প্রেশার বা চাপ। তাহলে সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া থাকে, আমাদের মূল বিন্দু বলতে আমরা কোনটা বুঝবো? মূল বিন্দু বলতে কিন্তু আমরা বুঝবো হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখো, এই যে টেম্পারেচারের কথা আমি বলছি, এই টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা কিন্তু -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অর্থাৎ এই তাপমাত্রা থেকে আমি যত তাপমাত্রা বাড়াবো, প্রেশারও তত বাড়তে থাকবে। এবং এখানে আগের মতন একটা নির্দিষ্ট আয়তনের জন্য কিন্তু গ্রাফটা ফিক্সড। অর্থাৎ V1 এর জন্য গ্রাফটা এইটা, V2 আয়তনের জন্য গ্রাফটা এইটা, V3 আয়তনের জন্য গ্রাফটা কিন্তু এই যেটা। এবং এখানে কোন তাপমাত্রাটা আর কোন আয়তন সম্পর্কিত, এটা যদি তোমার মাথায় আসতে হয়, তাহলে মাথায় রাখতে হবে যে V1 এই আয়তনটা কিন্তু অবশ্যই বেশি হবে। অর্থাৎ V1টা সব থেকে বেশি আর V3টা সব থেকে কম। এটা আমি বুঝলাম কিভাবে? আচ্ছা, মনে আছে বয়েলের সূত্রটা কি ছিল? যে চাপ যত বেশি, আয়তন তত কম। তাহলে তুমি চিন্তা করো তো, এই পয়েন্টে খেয়াল করো, এই পয়েন্টে চাপ বেশি। তো এই পয়েন্টে যদি চাপ বেশি হয়, তো এই পয়েন্টের যে আয়তন, সেটা তো ডেফিনেটলি কম হবে। আর এই আয়তনটা যেহেতু কম, তো এখানকার জন্য যে করসপন্ডিং প্রেশার, সেটা অবশ্যই কি হবে? কম হবে। তার মানে বুঝতে হবে যে আমাদের এই যে V3 আয়তনটা কিন্তু বেশি হবে, আর V1 আয়তনটা বেশি হবে, আর V3 আয়তনটা কিন্তু কম হবে। এটা আমি লাস্ট পর আবার বলছি যে এই পয়েন্টে, ওকে খেয়াল করো কথাটা, আমি একটু মার্ক করে দেই, এই পয়েন্টে কিন্তু প্রেশারের মানটা কম। তো এই পয়েন্টে যদি প্রেশারের মানটা কম হয়, একটু খেয়াল করো, এই পয়েন্টে যদি প্রেশারের মানটা কম হয়, তো অবশ্যই এই পয়েন্টে আয়তনটা বেশি হবে। তো সেটাই বলা হচ্ছে যে V1টা সব থেকে বড় আর V3 মানটা সব থেকে কম। তো এই গ্রাফটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমি সেলসিয়াসের বদলে এক্স অক্ষ বরাবর পরম তাপমাত্রা দিই। তবে অর্থাৎ তখন এই যে ওয়াই এক্সিসটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ওয়াই অক্ষটা, এই ওয়াই অক্ষটা শিফট হয়ে চলে যাবে হচ্ছে এই পয়েন্টে। তো ওয়াই অক্ষটা যদি শিফট হয়ে এই পয়েন্টে চলে যায়, যেখানে এই পয়েন্টে যদি চলে যায়, তাহলে দেখো গ্রাফটা কিন্তু আমাদের সেই মূল বিন্দুগামী সরলরেখায় হবে, যার মূল বিন্দু বলতে আমরা বুঝবো 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রা, অথবা -273.16 কেলভিন ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা এর উপর ভিত্তি করে কিছু এক্সপেরিমেন্টাল জিনিস একটু দেখি, যে বাস্তবিক জীবনে চাপের সূত্রের প্রয়োগ কেমন হয়। তো একটা ছোট্ট জিনিস তুমি তোমার বইতে খুললে দেখতে পাবে, যে একটা গাড়ি যখন চলে, ওকে, তখন এর টায়ারের প্রেশার বেড়ে যায়। দ্যাটস এ ভেরি বিগ থিং। অর্থাৎ একটা গাড়ির চাকা যখন রোলিংয়ে আছে বা গড়াচ্ছে, তখন রাস্তার সাথে কি এর ঘষা লাগছে না বা ঘর্ষণ লাগছে? তো ঘর্ষণ যদি লাগে, এটা মানে মিন করে যে সেখানে তাপ উৎপন্ন হবে। আর তাপমাত্রা যত বেশি হবে, এই টায়ারের মধ্যে বাতাসের চাপও কিন্তু তত বেশি হবে। তার মানে টায়ারটা এমন হওয়া উচিত তোমার, যে যখন গাড়ি প্রচন্ড দ্রুত গতিতে চলবে, তখনকার যে প্রেশার, এই প্রেশারটাও যেন তোমার টায়ার সহ্য করতে পারে। ওকে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন চলন্ত গাড়িতে টায়ারের প্রেশার বেড়ে যায়। তাহলে স্থির অবস্থায় টায়ারের প্রেশার কম থাকে, আর গাড়ি যখন গতিশীল থাকে তখন টায়ারের প্রেশার কিন্তু বেশি থাকে। আর এক্ষেত্রে উল্লেখ্য, টায়ারের কিন্তু আয়তনের কোনো পরিবর্তন আসলে উল্লেখযোগ্য নয়।
তো এই গ্যাস লাইট দিয়ে আমরা এখন একটা চমৎকার জিনিস তোমাকে একটু দেখাবো। দেখো গ্যাস লাইটের যে ওয়াল, ওকে, এই যে গ্যাস লাইটের যে দেওয়াল, এই দেওয়ালটা কিন্তু একটা মোটা বা শক্ত প্লাস্টিক দিয়ে নির্মিত। তো এই প্লাস্টিক দিয়ে নির্মিত হওয়ার জন্য কি হয়, এর আয়তনে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। আর এই গ্যাস লাইটের মধ্যে দেখো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে বলো তো কি অবস্থান করছে, গ্যাস অবস্থান করছে। তো ধরো তুমি এখন গ্যাস লাইটকে একটা আগুনের পাশে রেখে দিছো বা চুলার পাশে রেখে দিছো, দেন বলো তো ওই গ্যাসটা চুলার হিট থেকে তাপ গ্রহণ করবে না? তো তাপ গ্রহণ করা মানে কি, এর মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং তাপমাত্রা বাড়তে বাড়তে যদি এমন হয়ে যায়, কথাটা খেয়াল করো, যে এই যে যে দেওয়াল, এই দেওয়াল যে পরিমাণ চাপ সহ্য করতে পারে, ওকে, আমি দেওয়ালটা মার্ক করছি, এই যে দেওয়াল যে পরিমাণ চাপ সহ্য করতে পারে, তার থেকেও যদি বেশি পরিমাণ প্রেশার এই গ্যাস লাইটের মধ্যে তৈরি হয়, তখন বলো তো কি হবে? তখন এই গ্যাস লাইটটা কিন্তু বুম ব্লাস্ট হয়ে যাবে বা ফেটে যাবে। অর্থাৎ আমি এই কথাটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো একটা গ্যাস লাইটকে যদি তুমি আগুনের ফ্লেমের পাশে রেখে দাও এবং যদি বেশ কিছুক্ষণ তুমি রাখো, তাহলে কি হবে, এই যে ওয়াল, দেখো ওয়াল কিন্তু ফেটে চৌচির হয়ে যাবে। এর মূল কজ, এই যে গ্যাস লাইটের পাশে যে আগুনের সোর্স তুমি রাখছো, এই সোর্স থেকে কিন্তু ক্রমাগতভাবে এই গ্যাস লাইটের মধ্যে কিন্তু তাপ ঢুকছে, আর তাপ ঢুকে প্রেশার বাড়িয়েছে, এবং যখন ওই প্রেশার সে সহ্য করতে পারেনি, তখন ব্লাস্ট ফেটে যাবে। তাহলে তুমি মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখো না, যে ধরো একটা গ্যাস সিলিন্ডার, এটাকে যদি আগুনের মধ্যে তুমি নিক্ষেপ করো, এটা একটা বোমের মতন কাজ করে। এর কারণ কি বলতো? ধরো আমরা বাসা বাড়িতে যে এলপি গ্যাস ইউজ করি, এলপিজি গ্যাস, আমি তোমাকে একদিন এলপিজি গ্যাস দেখিয়েছিলাম আমার সম্ভবত ভিডিও লেকচার নাম্বার 2-তে। তো এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে তো বিউটেন আছে, রাইট, যেটা দাহ্য। তো ওইটারে তুমি যদি আগুনের মধ্যে নিক্ষেপ করো, তখন ওই আগুনের থেকে হিট নিয়ে ও যখন অনেক প্রেশার তৈরি হবে, তখন এর যে ওয়াল, এই ওয়াল কিন্তু ফাটবে, এবং ফাটার সময় এই ছোট ছোট যে লোহার যে কণাগুলো তৈরি হবে, এই কণাগুলো কিন্তু মানুষের গায়ে যদি লাগে, দেন এখান থেকে কিন্তু স্পট ডেথ হয়ে যেতে পারে মানুষজনের। ওকে, তো এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। কোনো গ্যাস ভর্তি কোনো সিলিন্ডার এই জন্য কখনো কোনো আগুনের উৎসের পাশে রাখা হয় না। তো আমরা এইটা দিয়ে চলো একটা অঙ্ক দেখে ফেলি এখন। অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং। অঙ্কটা হচ্ছে যে একটি জ্বালানি গ্যাসের সিলিন্ডার 690 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে, অর্থাৎ এর থেকে বেশি চাপ হলে সেটা ফেটে যায়। এখন নিরাপত্তার জন্য সিলিন্ডারটি চাপ সহ্য ক্ষমতার 100 কিলো প্যাসকেল নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই কথাটা একটু বুঝতে হবে, মানে সে যে পরিমাণ প্রেশার সহ্য করতে পারে, তার থেকে আমরা একটু কম প্রেশারে তাকে জ্বালাবো। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমার কাছে যদি একটা মোটর থাকে যার পাওয়ার 1000 ওয়াট, তো এটা রিকমেন্ড করা হয় তুমি কখনোই তাকে 1000 ওয়াট পাওয়ারে চালাবা না, তুমি একে চালাবা ধরো 700 বা 600 ওয়াটে, তাহলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। তো এই কথাটা বলা হচ্ছে যে সে যতটুকু চাপ সহ্য করতে পারে, তার থেকে তাকে 100 কিলো প্যাসকেল চাপ নিচে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এখন 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারের জ্বালানি গ্যাসের চাপ হচ্ছে 500 কিলো প্যাসকেল। যদি হয়, তাহলে কত ডিগ্রি পর্যন্ত এটাকে নিরাপদে ব্যবহার করা যাবে? তো কোশ্চেনটা খুবই খুবই মজার। অর্থাৎ 17 ডিগ্রিতে তোমাকে বলা আছে কতটুকু চাপ সে সহ্য করতে পারে, এবং সে ম্যাক্সিমাম কি পরিমাণ চাপ পেয়ে ফাটবে ওটাও তোমাকে বলা আছে। এখান থেকে বলতে হবে যে আমি একে কত তাপমাত্রায় নিরাপদে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? তো আমরা এখানে অবশ্যই বুঝতে পারছো যে তাপমাত্রার সাথে যেহেতু চাপের সম্পর্ক, এই জন্য আমরা কিন্তু এই যে রেনোর চাপ সূত্রটাকে ব্যবহার করেছি, অর্থাৎ P1/T1 ইজ ইকুয়াল টু হলো P2/T2। এখন P1 মানে কত এটা একটু খেয়াল করো। P1 মানে হলো যে ইনিশিয়াল বা প্রাথমিক যতটুকু চাপ তার মধ্যে আছে সেটা। তো সেটা দেখো বলা আছে যে 500 কিলো প্যাসকেল। তো এই যে 500 কিলো প্যাসকেল, এটা হচ্ছে আমাদের প্রাথমিক চাপ। আর এটা কোন তাপমাত্রায় হবে, অর্থাৎ আমাকে T1ও বের করে ফেলতে হবে। তো T1 মানে হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে কেলভিনে প্রকাশ করার জন্য কি করব, 273 আমরা যোগ করে দিব। তো 273 যদি যোগ করা হয়, দেন আমরা মান পাবো 290 কেলভিন। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক চাপ এবং প্রাথমিক তাপমাত্রা। এবার আমাদের বের করতে হবে যে সে চূড়ান্ত কতটুকু পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে, মানে T2 বের করতে হবে। T2 বের করার জন্য আমাদের P2টাও জানা আবশ্যক, যে সর্বোচ্চ কতটুকু পরিমাণ চাপে আমি তাকে অপারেট করব। তো কথাটা তো বলাই ছিল যে সে দেখো 690 কিলো প্যাসকেল সহ্য করতে পারে, কিন্তু তোমাকে সাজেশন দেওয়া হচ্ছে
যে তুমি এর থেকে 100 কিলোপ্যাসকেল নিচে একে চালাবা বা একে রাখবা। তাহলে আমাদের P2 এর মান মানে সর্বোচ্চ চাপ 690 থেকে 100 বাদ দিতে হবে। তখন যে মানটা আমরা পাবো তা হলো 590 কিলোপ্যাসকেল। এটা মানে বোঝাচ্ছে যে গ্যাস সিলিন্ডারে সর্বোচ্চ 590 এর বেশি চাপে আমি তাকে অপারেট করব না। তাহলে দেখো তুমি খেয়াল করে যে P1 এবং P2 আর T1 এবং T2 সবই দেওয়া আছে। তাহলে তুমি এখন এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে ফেলবে। তাহলে দেখো T2 বের করতে বলছে কিন্তু আমাদের যে সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত তুমি তাকে উত্তপ্ত করতে পারবা। তাহলে P2 এর মান 590 কিলোপ্যাসকেল আর P1 এর মান 500 কিলোপ্যাসকেল। এই কারণে দেখো আমার কিলোপ্যাসকেল কিলোপ্যাসকেল যেহেতু দুটাই সমান, আমি এটাকে অ্যাটমসফিয়ারে বা প্যাসকেলে কনভার্ট করার দরকার নেই, কারণ উপরেও কিলোপ্যাসকেল আছে, নিচেও কিলোপ্যাসকেল আছে। আর T1 অবশ্যই কেলভিনে, 290 কেলভিন। তাহলে তুমি এই অংশটা যদি করে ফেলো তখন পাবে 342.2 কেলভিন। তো 342.2 কেলভিনকে তুমি সেলসিয়াসে কেমনে নিবা? এর থেকে বিয়োগ করবা কি বলো তো, এই যে মাইনাস 273.16, এটা যোগ করে দিবা অথবা 273.16 বিয়োগ করে দিবা। তাহলেই তুমি কিন্তু সেলসিয়াসে কতটুকু তাপমাত্রা সে সহ্য করতে পারে এটা বের করে ফেলবা। ওকে, তোমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 62.9 ডিগ্রি সেলসিয়াস। মানে এই পর্যন্ত সে সহ্য করতে পারবে, বাট এর পরে তুমি যখন তাকে ওভারহিট করবা তখন সে কিন্তু এই যেমন আছে না গ্যাসটা একটা যেরকম ঠাস ব্লাস্ট হয়েছিল সেরকম ভাবে ব্লাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এবার আর এক ধাপ উচ্চতর স্ট্যান্ডার্ডে যাই চলো। এটা বুয়েট ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, কত পরীক্ষায় যে আসছে বাবা, এরই উত্তর নেই। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বেশ মজার। কোশ্চেনটা হচ্ছে যে স্থির চাপে 4 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে 0 থেকে 68.25 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করার ফলে এর আয়তন 10⁻³ মিটার কিউব বৃদ্ধি পেল। ওকে, এখান থেকে পরম শূন্য তাপমাত্রা বের করতে হবে। তুমি এটা পরে অনেকে বলতে পারো যে এটা কোনো কোশ্চেন হইলো ভাই, পরম শূন্য তাপমাত্রা তো -273.16, আমরা তো জানি, উই আর লাভিজ। বাট অ্যাকচুয়ালি তুমি জানলেও এখানে কোশ্চেনটা করে দেখাতে হবে যে পরম শূন্য তাপমাত্রার মানটা কত হবে। তুমি জেনে সরাসরি লিখতে পারবা না যে -273, তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। ক্লিয়ার? তাহলে চলো, তোমাকে কি দেওয়া আছে একটু বুঝো। তোমাকে দেওয়া আছে যে তাপমাত্রা তুমি যদি 0 থেকে 68 ডিগ্রি পর্যন্ত বাড়াও, মানে তোমাকে ডেল থেটা দেওয়া আছে। ওকে, এটা মান হচ্ছে ডেল্টা থেটা, সেলসিয়াস স্কেলে দেওয়া আছে। এর ফলে আয়তনের বৃদ্ধি দেওয়া আছে। আয়তনের বৃদ্ধি মানে কি? ডেল ভি। সো তোমাকে দেওয়া আছে হচ্ছে ডেল ভি এর মান কত এবং ডেল থেটার মান কত। ক্লিয়ার? তো এই ডাটাগুলো আমরা লিখে ফেলে আগে চলো উপরে। তাহলে প্রাথমিক আয়তন হলো 4 × 10⁻³ মিটার কিউব, এই যে প্রাথমিক আয়তন। ওকে, এবার আয়তন বৃদ্ধি 10⁻³ মিটার কিউব, এটাকে আমি বলছি ডেল ভি। তো ডেল ভি মানে 10⁻³ মিটার কিউব, পাশে লিখে রাখো, একটু পরে কাজে লাগবে। আর তাপমাত্রার ব্যবধান হচ্ছে 68 ছিল শেষে আর 0 ছিল আগে। তাহলে পরিবর্তন মানে কি? 68 থেকে 0 বাদ দিতে হবে, এটা হচ্ছে ডেল থেটা। তো ডেল থেটার মান হচ্ছে আমাদের 68.25 ডিগ্রি সেলসিয়াস। তো এই ডাটাগুলো ব্যবহার করতে হবে, কেমন? এখন দেখো চার্লসের যে ফর্মুলাটা ছিল সেটা একটু আমরা চট করে ব্যবহার করে ফেলি। যে থেটা তাপমাত্রার যে আয়তন, এটা হচ্ছে আদি আয়তন প্লাস আয়তনের পরিবর্তন। তো এখানে ভি নট হচ্ছে প্রাথমিক আয়তন, আর ডেল ভি এর মান তুমি একটু মনে করে দেখো, এটা 19-এ পড়েছিলে যে আয়তন বৃদ্ধি এটা সমানুপাতিক হচ্ছে আদি আয়তন ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। ওকে, আমরা এই কথাটা কিন্তু বলতে পারবো। ক্লিয়ার? যে আয়তনের বৃদ্ধি মানে হলো আদি আয়তন আর তাপমাত্রা বৃদ্ধির যে গুণফল তার সাথে সমানুপাতিক। এবং এই সমানুপাতিক ধ্রুবকটা এটাকে আমরা বলি হলো গামা পি। এই গামা পি এর মধ্যে একটা রহস্য লুকায় আছে। ওকে, এই গামা পি এর মধ্যে কি রহস্য লুকায় আছে তারা দেখার জন্য আমি আগে এই পুরা লাইনটা একটু দেখি তোমাকে। দেখে দেখো এখান থেকে ভি নট কিন্তু কমন নেওয়া যায়। তো ভি নট কমন নিয়ে ফেললে কি আসবে? বাম পাশে থাকবে হচ্ছে 1 আর ডান দিকে থাকবে হলো গামা পি ইন্টু থেটা। ক্লিয়ার? এখন তোমাকে বের করতে হবে যে কোন তাপমাত্রায় আমাদের আয়তন শূন্য, কারণ সেটা তো পরম শূন্য তাপমাত্রা নাকি। তো আমরা কি করব, এই যে ভি থেটা নামক যে জিনিসটা তুমি এখানে দেখতে পাচ্ছিলা, এই ভি থেটার মানকে আমরা 0 বলে দিব, কারণ এই ভি থেটার মান 0 হবে পরম শূন্য তাপমাত্রায়।
আর ডান দিকে তুমি যা দেখতে পাচ্ছিলে এই যে এইটুকু জায়গা, এখানকার ভি নট তো আছেই, আর 1 প্লাস গামা পি ইন্টু থেটা এটা কিন্তু কমন আকারে আছে। তাহলে ভি নট আর 0, তো ভি নটকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশে কি 0 হবে, মানে শেষ পর্যন্ত আমরা এর পরবর্তী লাইনটা কিন্তু লিখতে পারবো 1 প্লাস গামা পি ইন্টু থেটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখো থেটার মান কিন্তু বের করে ফেলা যাবে। থেটার মান আসবে হচ্ছে মাইনাস 1 বাই গামা পি। ওকে, আবার গামা পি এর মান তো এখান থেকে বুঝতে পারছিলে, কারণ আমি তোমাকে যেটা বলেছিলাম তা হলো যে ডেল ভি এর মান আমরা লিখতে পারবো কি বলতো, লিখতে পারবো হচ্ছে গামা পি ওকে ইন্টু ভি নট ইন্টু ডেল থেটা। এই তিনটা জিনিসের গুণফল হচ্ছে আমাদের জন্য ডেল থেটা। তাহলে গামা পি কি লেখা যাবে, ডেল ভি থাকবে উপরে আর নিচে থাকবে ভি নট ইন্টু ডেল থেটা, রাইট? তাহলে দেখো এই যে গামা পি পাওয়া যাচ্ছে, এই গামা পি এর মান আসতেছে উপরে, ডেল ভি এর মানটা বসিয়ে দাও, যেটা অলরেডি আমরা আগে থেকে বের করেছি 10 ইনভার্স 3। ভি নট মানে হলো 4 ইন্টু 10 ইনভার্স 3, আর ডেল থেটা মানে হচ্ছে 68.25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি শেষ পর্যন্ত গামা পি এর যে মান পাবে সেটা হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 1/273 গুণ, এটা মিন করে। আর গামা পি এর সাথে আবার দেখো থেটার একটা চমৎকার সম্পর্ক আছে। এই থেটা বলো তো কোন থেটা? এই থেটা মানে যে তাপমাত্রায় আয়তন শূন্য, পরম শূন্য তাপমাত্রা। তা তুমি এখন গামা পি এর মানটা বসিয়ে দিবা 1/273, তাহলে এই থেটার মান আসবে কিন্তু মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। আর মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমরা বলবো এই তাপমাত্রায় আয়তনটা শূন্য নেমে আসবে। তার মানে আমরা চট করে প্রমাণ করে ফেলছি যে এটাই কিন্তু আমাদের পরম শূন্য তাপমাত্রা। ওকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা বলতে আমি আবারও বলছি যে তাপমাত্রা আয়তনটা শূন্য হবে। এবং পরীক্ষাতে এই কোশ্চেনটা তুমি অনেকবার পাবা, তোমাকে এই ফরম্যাটে কিন্তু এটা সলভ করতে হবে। তবে আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা এই অংশের শেষ অংশে চলে আসছি প্রায়। এটার নাম হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো আংশিক কথাটা মানে কি? ছোট অংশ, তাই তো? কথাটা মানে কি একটু বুঝো, এটা বেশ কাজের জিনিস। ধরো কিছু গ্যাস আছে যারা মিশ্রিত হয়ে বিক্রিয়া করে না, যেমন ধরো বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। এরা কিন্তু অক্সিজেন বা নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড কিন্তু মিশে একটা গ্যাসে কনভার্ট হয়নি, এরা কোনো বিক্রিয়া করেনি, এরা পরস্পর অমিশ্রণযোগ্য গ্যাস। তো এরকম ধরো আমি দুটো গ্যাস চিন্তা করি, সাপোজ নাইট্রোজেন আর অক্সিজেন। তো এই যে চেম্বার খেয়াল করো, এখানে শুধুমাত্র কি রাখা আছে দেখো, শুধুমাত্র রাখা আছে অক্সিজেন। এবং এই অক্সিজেন রাখার ফলে যে পরিমাণ চাপ এই ওয়ালে উৎপন্ন হয়েছে, এই যে এই গ্যাস সিলিন্ডারে, এই চাপটার মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটা শুধুমাত্র অক্সিজেন। আর এর পাশে আমি আরো একটা চেম্বার রাখছি, মনে করো এই চেম্বারটা নাইট্রোজেন। এই চেম্বারে 0.7 অ্যাটমসফিয়ার চাপে কিছু নাইট্রোজেন রাখা আছে। এই হচ্ছে সেই নাইট্রোজেন গ্যাসের অণুগুলা। তো দেখো এই গ্যাসও কিন্তু এই গ্যাসকে চিনেও না, জানেও না। তো এর মতন আছে, এই অক্সিজেনও ওর মতনই আছে। অর্থাৎ অক্সিজেন আর নাইট্রোজেন এরা কিন্তু অসমসত্ব, এরা কিন্তু মিশবে না। এখন ধরো তুমি এই পাত্র আর এই পাত্রের যে প্রেশার, সেটা প্রেশার গেজ থেকে মাপলে, তো এই প্রেশার গেজে কিন্তু তুমি 1 অ্যাটমসফিয়ার দেখবে, আর এই প্রেশার গেজে তুমি কিন্তু 0.7 অ্যাটমসফিয়ার দেখবে। দেখো দুইটা আলাদা আলাদা কালারে মার্ক করা আছে, কিন্তু অক্সিজেন মার্ক করা আছে হচ্ছে ম্যাজেন্টা কালারে, আর নাইট্রোজেন মার্ক করা আছে খানিকটা, এটাকে কি বলা যেতে পারে, এটা কি জাতীয় কালার, এটা সায়ান কালার, সামথিং লাইক, সায়ানের থেকে একটু ডিফারেন্ট হবে হয়তো বা। এখন এই দুইটাকে তুমি যদি একসাথে মিক্স করে একটা পাত্রে নিয়ে এসো, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, তো এখানে বলো তো কি কি গ্যাস রাখা আছে? এখানে রাখা আছে অক্সিজেন আর নাইট্রোজেন বোথ। তো এই যে কণা, এটা কিন্তু অক্সিজেন অণু, খেয়াল করো এগুলো সব অক্সিজেন অণু, আর এরা কিন্তু সব হচ্ছে নাইট্রোজেন অণু। এরা কিন্তু মিশে কোনো রিয়াকশন করেনি। যদি রিয়াকশন না করে তাহলে আমাদের এই সিলিন্ডারের মধ্যে টোটাল যে পরিমাণ চাপ উৎপন্ন হবে, এটাকে আমরা নাম দিচ্ছি পি টোটাল। ওকে, আর এই পি টোটাল মানে বলো তো কি হবে? এই পি টোটাল মানে হবে হচ্ছে অক্সিজেনের চাপ আর নাইট্রোজেনের চাপের যোগফল। ওকে, তো এই কথাটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র। তার মানে হলো যে একটা সিলিন্ডারে যদি আলাদা আলাদা গ্যাস থাকে, তাহলে প্রত্যেকটা গ্যাস যে পরিমাণ চাপ দেয়, মোট চাপ হচ্ছে এই চাপগুলোর যোগফল। ক্লিয়ার? তাহলে তুমি এই যে প্রেশার গেজটা দেখতে পাচ্ছ, এই প্রেশার গেজে যে রিডিংটা দেখতে পাবে তা কিন্তু অক্সিজেনের চাপ এবং নাইট্রোজেনের চাপের যোগফল। তো এটার নাম
ডাল্টনের আংশিক চাপ সূত্র কেন হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, বিকজ এটা কিন্তু প্রত্যেকটা গ্যাসের পার্শিয়াল যে প্রেশার বা আংশিক যে চাপ, সেই চাপটাকে উল্লেখ করে এই সূত্রটা প্রবর্তিত হয়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি এই স্লাইডে বা এই লেকচারে দেখে ফেললাম যে কিভাবে চাপের সাথে তাপমাত্রা রিলেটেড। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, এবং রিয়েল লাইফে চিন্তা করো কোথায় কোথায় তুমি এটাকে আরো বেশি রিয়েলিস্টিক ভাবে দেখতে পারো। ওকে, তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ, টাটা। Thanks for watching, my dear. Like, share, and subscribe.